ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যে টপিকটা আলোচনা করছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করেছিলাম। তো আমরা ইতিমধ্যেই 3টা পার্ট অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা 4 নম্বর পার্ট নিয়ে আমরা কি করব, আমাদের স্টার্ট আমরা করব। তো আশা করি এর আগে যে 3টা পার্ট আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং যদি কেউ আপনারা না দেখে থাকেন আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে প্রথম 3টা পার্ট আপনারা অবশ্যই দেখবেন, কারণ প্রথম 3টা পার্ট দেখলে আপনাদের একটা নলেজ গ্যাদার হবে, যেটাতে আমরা পরবর্তীতে কিন্তু আরও কিছু কোয়েশ্চেন আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে আমরা পার্ট 4-এ আজকে আমরা 45 থেকে শুরু করে 52 পর্যন্ত আগে সলভ করে নিই, এরপর আমরা এই পার্টে আরও কিছু ইনক্লুড আমরা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুরুতেই 45 নম্বর আমাদের যেটা দেওয়া আছে, ইট ইজ হাই টাইম দ্যাট ইউ, তার মানে বলা হচ্ছে যেটা এটাই উপযুক্ত সময় দ্যাট ইউ। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ইট ইজ হাই টাইম এটার পরে কিন্তু আমাদের মানে বাকি অংশ আমাদের থাকতে পারে, আবার কিন্তু নাও থাকতে পারে। এই দ্যাটটা কিন্তু আমাদের কিন্তু ম্যান্ডেটরি কিন্তু না, দ্যাট আমাদের থাকতে পারে, আবার কিন্তু নাও থাকতে পারে। তো এখন অলরেডি একটা দিয়ে দিয়েছে যে ইট ইজ হাই টাইম। তো আমরা সবাই কিন্তু জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এই বিষয়গুলোর সাথে সবাই কিন্তু আমরা জানি যে এরপর আমরা সাধারণত দুইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করি, হয় আমাদের কোন টেন্স পাস্ট ইনডিফিনিট, অথবা আমাদের শুড প্লাস আমাদের V1, এই দুইটার যে কোনো একটা আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে ইট ইজ হাই টাইম দ্যাট ইউ, এখানে আমি লিখলাম যে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যে এটা উপযুক্ত সময় যে তোমাকে কি করতে হবে, কাজটা সম্পন্ন করতে হবে। তাহলে আমরা লিখলাম কমপ্লিটেড দ্য, এরপর কি লিখলাম ওয়ার্ক, অথবা আরেকভাবে লিখতে পারতাম শুড, এরপর আমরা কি লিখলাম কমপ্লিট দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য, তার সাথে আমরা এখানে কি লিখলাম ওয়ার্ক। তাহলে আমাদের কিন্তু এখানে দুইটাই কিন্তু আমাদের হইতে পারে, কারণ আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এরপরে আমরা কি করতে পারবো, দুইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। সেটা পাস্ট ইনডিফিনিট, অথবা আমাদের শুড প্লাস আমাদের V1, এই দুটোর যে কোনো একটা করলেই হবে। এরপরে আসি আমাদের 46 নম্বরে, হি অর্ডার্ড মি, সে আমাকে অর্ডার করেছিল। এরপর আমি যদি বলি টু সলভ দ্য প্রবলেম, টু সলভ দ্য, তার সাথে আমরা এখানে কি লিখতেছি প্রবলেম। তো সে আমাকে অর্ডার করেছিল এই প্রবলেমটা কি করতে, এই সমস্যাটা সমাধান করতে। তাহলে অর্ডারটা আমাদের এখানকার ফার্স্ট ভার্ব, তো তারপরে আমরা এখানে কি লিখেছি, টু সলভটা আমরা এখানে দিয়েছি। তাহলে অর্ডার আমাদের এখানে ফার্স্ট ভার্ব হিসেবে ছিল, তারপরে আমরা এখানে দিলাম কোনটা, টু সলভ, মানে ইনফিনিটিভটা আমরা এখানে অলরেডি বসিয়ে দিলাম। চাইলে আমরা এখানে ক্লোজও দিতে পারতাম যে হি অর্ডার মি দ্যাট আই সলভ দ্য প্রবলেম, এটাও কিন্তু করতে পারতাম। আমাকে যে এই ইনফিনিটিভ দিয়ে করতে হবে এমনটা কিন্তু না, আমরা দুইটাই জেনে রাখবো যে হি অর্ডার্ড মি দ্যাট আই সলভ দ্য প্রবলেম, এটাও আমরা করতে পারি। অনুরূপভাবে আমি এখানে কিন্তু টু দিয়েও করতে পারি, কারণ যখন আমরা ন্যারেশন করি তখন অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত এই জিনিসটা আমাদের সাধারণত হয়ে থাকে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করলাম, বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যান্সারগুলো কিভাবে হইতে পারে। এরপর চলে আসি আমাদের 47-এ, হি ওয়াজ সো সারপ্রাইজড। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এখানে লিখেছি হি ওয়াজ, তার সাথে আমরা কি লিখেছি সো সারপ্রাইজড। তো সারপ্রাইজটা আমাদের মূলত এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের মূলত কাজ করতেছে। তাহলে আমি যখন লিখলাম যে হি ওয়াজ সো সারপ্রাইজড, মানে সে এতটাই সারপ্রাইজ হয়েছিল, এরপর আমরা কি লিখলাম দ্যাট, তারপরে আমরা এখানে কি লিখেছি দ্যাটটাকে আমরা মূলত দিয়েছি। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা আমাদের থাকতেছে যে সো এবং দ্যাটের মাঝখানে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ আমাদের দেওয়া আছে। তাহলে এখন একটা বিষয় যে সো দ্যাটটা আমাদের কিন্তু একসাথেও আমাদের থাকতে পারে, আবার কিন্তু আলাদাভাবেও আমাদের থাকতে পারে। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে হি ওয়াজ, আমি যদি লিখতাম যে সারপ্রাইজ সো দ্যাট, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কি দিতাম, ক্যান কুড মে মাইট দিতাম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এবং দ্যাটের মাঝখানে আমাদের কি দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভটা দেওয়া আছে। তাহলে সো এবং দ্যাটের মাঝখানে যদি আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা ক্যান নট অথবা মে নট, অথবা কুড নট অথবা মাইট নট, এই চারটার যে কোনো একটাকে কিন্তু আমাদের কি করতে হবে, দিতে হবে। এটা আমাদের ম্যান্ডেটরি, যে অন্য জায়গায় হয়তো আমি অন্যভাবে করলেও এই নিয়মটার ক্ষেত্রে আমাকে কিন্তু এটা বাউন্ড, মানে আমাদের এটা মানতেই হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে হি ওয়াজ, এটা আমাদের কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট টেন্সে কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের পাস্টে দেওয়া আছে, তাহলে পরবর্তীতে আমাদের কি করতে হবে, কুড নট অথবা মাইট নট।
তাহলে সে এতটাই সারপ্রাইজড হয়েছিল, তাহলে আমি এখানে বলতে পারি যে হি, আমরা এখানে লিখতে পারি কি কুড নট, অথবা আমরা লিখতে পারি মাইট নট, এরপর আমি লিখলাম হচ্ছে টেল। আচ্ছা, মানে সে কথাই বলতে পারলো না, সে এতটাই আমাদের আশ্চর্যজনিত হয়ে গিয়েছিল যে সে কোনো কথাই বলতে পারেনি। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে সো এবং দ্যাটের মাঝখানে আমাদের অলরেডি এখানে কি দেওয়া আছে, একটা অ্যাডজেক্টিভ দেওয়া ছিল, বিদায় পরবর্তীতে আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে ক্যান নট বা মে নট, অথবা কি কুড নট অথবা মাইট নট, এই দুইটার যে কোনো একটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা যখন দেখলাম যে আমাদের ঘটনাটা পাস্টে দেওয়া আছে বিদায়, তখন আমরা কাকে ইউজ করছি, কুড নট অথবা মাইট নট, এই দুইটার যে কোনো একটাকে ইউজ করেছি, এবং তারপরে অলরেডি কি V1টাকে আমরা ইউজ করেছি। 48 নম্বরে আসি, অ্যাম্বিশন মিনস ডিজায়ার। অ্যাম্বিশন মানে আমরা কিন্তু জানি উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন মিনস ডিজায়ার। এরপর আমরা যেটা লিখব টু বি ফুলফিলড, টু বি, এরপর আমরা যদি লিখি ফুলফিলড, এটা আমরা দিব। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমরা এখানে বললাম যে অ্যাম্বিশন মানে হচ্ছে যেখানে আমাদের আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেটা থাকবে সেটা যাতে আমাদের কি হয়, ফুলফিলড হয়। আর আরেকটা বিষয়, আমরা যখন কমপ্লিট সেন্টেন্স আমরা করতে যাব তখন কিন্তু অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড কিন্তু আমাকে কি করতে হবে, লিখতেই হবে। একটা ওয়ার্ড দিয়ে যদি আমি কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করি আমি কিন্তু মার্কস পাবো না। সো আমাকে মিনিমাম দুটো ওয়ার্ড কিন্তু আমাদের কি করতে হবে, লিখতেই হবে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে অ্যাম্বিশন মিনস ডিজায়ার্ড, টু বি, তার সাথে আমরা এখানে কি লিখলাম ফুলফিলড, তার মানে উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণত কি করা, ফুলফিল করা। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি 49-এ, এখানে বলা হয়েছে অলমোস্ট অল অফ আস চেরিস, মানে আমাদের সবাই প্রায় কি চেরিস মানে কি উৎফুল্ল হওয়া, যে উৎফুল্ল হয়েছিল আর কি। আচ্ছা, চেরিস মানে এখানে কিন্তু ভার্ব, উৎফুল্ল বা আনন্দিত এরকম ধরনের একটা বিষয়। তাহলে অলমোস্ট অল অফ আস চেরিস টু হেয়ার দ্য নিউজ, টু হেয়ার দ্য, এরপর আমরা কি লিখলাম নিউজ, অর্থাৎ সংবাদটা শোনার পরে সবাই বেশ আনন্দিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারি, দিতে পারি যে অলমোস্ট অল অফ আস চেরিস টু হেয়ার দ্য নিউজ, মানে এই নিউজটা শোনার পরে সবাই কি খুব আনন্দিত আমাদের সাধারণত হয়েছিল। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি কি করব, মনে রাখবো। তাহলে এখানে আমরা চেরিসটা ছিল আমাদের ফার্স্ট ভার্ব হিসেবে, তারপরে আমরা মূলত কি করেছি, এখানে একটা ইনফিনিটিভটাকে আমরা মূলত ইউজ করেছি। এরপরে আসি আমরা 50 নম্বরে। 50তে শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে বলা হয়েছে সামটাইমস ইট ইজ হিন্ডার্ড, মানে মাঝে মাঝে এটা আমাদের কি হবে, বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা এটা যেটা লিখলাম যে ইট ইজ হিন্ডার্ড, মানে মাঝে মাঝে এটা কি হবে, আমাদের হচ্ছে বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা বলতে পারি মাঝে মাঝে এটা চলবে, আবার মাঝে মাঝে এটা কিন্তু আমাদের কি হবে, বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামটাইমস ইট ইজ হিন্ডার্ড, তার মানে আমাদের কিসে দেওয়া আছে, প্যাসিভে দেওয়া আছে। তাহলে অ্যান্ডের আগেও কিন্তু আমরা কী ভাবে করব, ওইভাবে কিন্তু আমরা করব। তাহলে আমি এখানে যদি লিখি যে সামটাইমস এখানে লিখলাম ইট ইজ, তার সাথে আমরা এখানে কি লিখব, কন্টিনিউড। ওকে, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে সামটাইমস ইট ইজ কন্টিনিউড, যে মাঝে মাঝে এটা আমাদের চলবে এবং মাঝে মাঝে এটা কি হবে, বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের পরেরটা অনুসারে আমরা কি করলাম, আগে করলাম। কারণ কমপ্লিট সেন্টেন্সে আমরা সবসময় খেয়াল করব যে আমাদের আগের অংশটা কি আছে, যদি পরেরটাতে গ্যাপ থাকে তাহলে আগের অংশটা দেখে কি করব, পরের অংশটা আমরা কি করব, কমপ্লিট করার ট্রাই করব। আবার এমনও হইতে পারে যে পরের অংশটা আমাদের দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রথম অংশটা আমাদের কি করা লাগতে পারে, পূরণ করা লাগতে পারে। যেমন আমরা 50 নম্বরে যেটা দেখলাম যে সামটাইমস ইট ইজ হিন্টার্ড, মানে এখানে বলা হচ্ছে যে মাঝে মাঝে এটা কি হচ্ছে, আমাদের বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে যেহেতু এখানে আমাদের সামটাইমস দেওয়া আছে এবং তারপরে আমাদের কি দেওয়া আছে, আমাদের পরের অংশটা প্যাসিভে করা আছে, এই জন্য প্রথম অংশটা কিন্তু আমরা কিভাবে করব, ওইভাবে অ্যান্সারটা আমরা করে নিব। যেমন আমরা এখানে লিখলাম যে সামটাইমস ইট ইজ কন্টিনিউ, মানে মাঝে মাঝে এটা হচ্ছে আমাদের কি চলবে। এরপর আসি 51-এ, ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ ওয়ানস ডিজায়ার্ড অ্যাম্বিশন অনলি। তাহলে ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ, মানে আমাদের যে বিষয়টা থাকে যে ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ ওয়ান ডিজায়ার্ড অ্যাম্বিশন, মানে এখানে আমরা যে কথাটা বলতে যাচ্ছি যে ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ ওয়ান ডিজায়ার্ড অ্যাম্বিশন, মানে যে কেউ, এখানে ওয়ান বলতে কিন্তু আমরা যেটা বলতে পারি এনি ওয়ান, সামওয়ান, এই জিনিসগুলোকে কিন্তু আমরা সাধারণত কি করে থাকি, বুঝে থাকি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ ওয়ানস ডিজায়ার্ড অ্যাম্বিশন, ওকে, অনলি, তার মানে একজন হচ্ছে তার প্রত্যাশাটা বা ইয়েটা মানে ফুলফিল করতে পারে
অনলি এখানে আমরা দিতে পারি অনলি ডুইং হার্ড ওয়ার্ক, অনলি ডুইং তার সাথে আমরা এখানে যেটা লিখতে পারি হার্ড ওয়ার্ক, মানে শুধুমাত্র তারা কষ্ট দ্বারা বা পরিশ্রমের দ্বারা কিন্তু কি করতে পারে, মানে হচ্ছে যে পরিশ্রম মানে তাদের এই ডিজার্ট মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু তারা প্রয়োগ করতে পারে। তাহলে এই কারণে আমরা যেটা লিখলাম যে অনলি ডুইং, এখানে আমরা কি দিয়েছি হার্ড ওয়ার্ক। আর পরেরটা আমাদের কিন্তু নন ফাইনাইট ভার্ব করতে হবে, কারণ এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম এখানে অলরেডি আমাদের কি দেওয়া আছে, আমাদের একটা কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আসে, তাহলে পরবর্তী ফাইনাইট ভার্বটাকে আমাদের কিন্তু কি ইনফিনিটিভ বা জিরান্ট যে কোনোটা আমাদের করতে হবে। এটা আমরা আলটিমেটলি একটু মনে রাখবো। এরপর চলে যদি আসি 52-তে, শুরুতে গ্যাপ দেওয়া আছে অ্যাম্বিশন নিডস টু স্টাডি হার্ড। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে অ্যাম্বিশন নিডস টু স্টাডি হার্ড, অ্যাম্বিশন মানে আমাদের কি উচ্চাকাঙ্ক্ষা, তাহলে উচ্চাকাঙ্ক্ষার জন্য আমাদের কি করতে হবে, কঠোরভাবে আমাদের কি করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে এখন আমরা যদি বলি যে টু ফুলফিল বা টু রিচ আওয়ার গোল, আমরা সংক্ষেপে একটু মানে ইজি করে একটু লিখি টু রিচ আওয়ার ডেস্টিনেশন অথবা গোল। তাহলে আমি লিখলাম টু রিচ আওয়ার গোল, গোল মানে কিন্তু আমাদের এখানে কি লক্ষ্য। তাহলে আমি এখানে যেটা লিখলাম টু রিচ আওয়ার গোল, অথবা যদি লিখতাম টু রিচ আওয়ার ডেস্টিনেশন, যে কোনোটাই লিখতে পারি। অ্যাম্বিশন নিডস টু স্টাডি হার্ড, তাহলে অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষার জন্য আমাদের তখন কি ভালো করতে হবে, মানে কঠোরভাবে আমাদের পড়াশোনাটা করতে হবে। তাহলে আমরা যদি কি করতে চাই, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা এটার জন্য কি দরকার, একটা ভালো স্টাডি করা দরকার। তো আশা করি আমরা এখানে 45 থেকে 52 পর্যন্ত যে জিনিসগুলো আমরা পড়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা 53 থেকে বাকিগুলো এই পার্টে আমরা কি করব, আলোচনা করব। তো আমরা এই পার্ট 4-এ আমরা হচ্ছে 53 থেকে 59 পর্যন্ত যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা একটু সলভ করব। যেমন আমি এখানে লিখলাম করিম ইজ এ ফার্মার। তো করিম হচ্ছে একজন কৃষক, তাহলে আমি লিখতে পারি হু ইজ অনেস্ট, হু ইজ তার সাথে আমরা কি লিখলাম অনেস্ট, যে হচ্ছে কি খুব সৎ। আবার বলতে পারি যে হু হ্যাজ নো ল্যান্ড, এটাও কিন্তু আমরা দিতে পারি। আমাকে যে এইটাই মুখস্থ করে দিতে হবে এমনটা কিন্তু না, কারণ আমি কিন্তু আগেই বলেছি যে কমপ্লিং সেন্টেন্সটা কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু কি আসতে পারে। তো যেভাবে আসুক আমরা জাস্ট ওই অনুসারে আমাদের উত্তরটা করে দিলেই হবে। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে করিম ইজ এ ফার্মার, হু ইজ তার সাথে আমরা এখানে কি লিখলাম অনেস্ট। আচ্ছা, এরপরে 54-এ আসি যে হি হ্যাজ ল্যান্ড, তার হচ্ছে কি জমি আছে। এরপর আমি লিখলাম টু কাল্টিভেট, এটা আমরা অলরেডি কি করলাম দিয়ে দিলাম যে তার জমি আছে কি করতে, চাষ করতে আর কি। ওকে, টু কাল্টিভেট মেনি ক্রপস, মানে যে কোনোটা আমরা দিতে পারি। মোট কথা হচ্ছে আমাদের দুটো ওয়ার্ড কিন্তু আমাদের কিন্তু কি আমাদের হচ্ছে দুটো হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়ার্ড কিন্তু বসাইতে হবে। একটা ওয়ার্ড যদি আমরা দেই তাহলে সেটা কিন্তু আমাদের কিন্তু কি হবে না, কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমরা মার্কস কিন্তু পাবো না। অতএব আমাকে অবশ্যই মার্কস যদি আমরা বেশি পেতে যদি চাই তাহলে আমাদের কিন্তু দুইটা ওয়ার্ড কিন্তু আমাদের কি করতে হবে, দিতেই হবে। একটা ওয়ার্ড যদি দিই তাহলে হয়তো আমাদের মার্কসটা কেটে দিতে পারে। 55-এ আসি ওয়ান নাইট, এক রাত্রে, হি ওক আপ সে জাগ্রত হয়েছিল। এরপর আমরা তারপর এটা দিতে পারি বাই, এখানে আমি লিখলাম হচ্ছে হিয়ারিং সাউন্ড, বাই হিয়ারিং তার সাথে আমরা এখানে কি লিখলাম সাউন্ড। তাহলে আমরা এই যে দিয়েছিলাম যে ওয়ান নাইট হি ওক আপ সে জাগ্রত হয়েছিল, বাই এর সাথে আমরা কি লিখলাম হিয়ারিং সাউন্ড, মানে শব্দ শোনার ফলে সে কি হয়েছিল, জাগ্রত কিন্তু হয়েছিল। তাহলে আমরা যেটা করতে পারি যে হচ্ছে যে ইয়ে দিয়েও করতে পারি, ক্লজ দিয়েও আমরা করতে পারি, আবার প্রিপোজিশন দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, কিছু ওয়ার্ডকে কিন্তু যুক্ত করতে পারি। যেভাবেই করি না কেন আমাদের একভাবে করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা আশা করি 55 নাম্বারটা বুঝতে পেলাম যে আমরা সে জাগ্রত হয়েছিল একটা সাউন্ড শোনার পরে, যে সাউন্ড শোনার পরে তার ঘুমটা ভেঙে গেল। বা আমি এখানে লিখতে পারতাম ওয়ান নাইট হি ওক আপ হোয়েন হি ডিপ স্লিপস, এটাও কিন্তু আমরা কি করতে পারি, দিতে পারতাম। 56-এ আসি অ্যাজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট, এখানে অ্যাজটা কিন্তু আমাদের কি প্রিপোজিশন হিসেবে কাজ করছে, যে অ্যাজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট একজন এসএসসি ক্যান্ডিডেট হিসাবে ইউ শুড রিড প্রপারলি, তোমাকে অবশ্যই কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে বা যতভাবে কি করতে হবে, পড়তে হবে। তার সাথে আমরা কি দিয়েছি সো দ্যাট। তাহলে এই যে আমরা এখানে সো দ্যাটটা লিখলাম, সো দ্যাটের পরে আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে ক্যান কুড মে মাইট, এই চারটার যে কোনো একটা ওয়ার্ড
আমাদের অবশ্যই কী করতে হবে, দিতে হবে। এটা কিন্তু আমরা সবাই জানি যে সো দ্যাট যদি আমাদের একসাথে দেওয়া থাকে তাহলে এরপর আমরা এখানে কি দিব, ক্যান, কুড, মে, মাইট। আর যদি কখনো দেখতাম যে সো এবং দ্যাটের মাঝখানে কি আসছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসছে, তখন কিন্তু আমরা কি দিতাম, ক্যান নট অথবা মে নট অথবা কি কুড নট অথবা মাইট নট, এটা আমরা দিতাম। তাহলে ইউ শুড রিড প্রপারলি সো দ্যাট, এরপর আমরা লিখতে পারি ইউ ক্যান ডু ওয়েল, ইউ ক্যান ডু ওয়েল, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ইন দ্য, তার সাথে আমরা এখানে কি লিখলাম, এক্সাম। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে অ্যাজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট, একজন এসএসসি ক্যান্ডিডেট হিসাবে তোমাকে যথোপযথভাবে পড়তে হবে যাতে তুমি কি করতে পারো, পরীক্ষাতে ভালো করতে পারো। তাহলে এই যে আমরা এখানে সো দ্যাটটা লিখলাম, তো সো দ্যাটের পরে আমাদের অবশ্যই কি ইউজ করতে হবে, ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটাকে ইউজ করতে হবে। তো আমরা এখানে অলরেডি ক্যান দিয়েছি কারণ এটা প্রেজেন্ট হিসেবে ধরার পরে। আমরা চাইলে এখানে কি দিতে পারতাম, আমরা মেটাকেও কিন্তু আমরা কি করতে পারতাম, দিতে পারতাম। আর আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, এরপর আমাদের সাধারণত কি বসে, V1টা আমরা সাধারণত ইউজ করে থাকি। আচ্ছা, এরপর আসি আমাদের 57, মেক প্রপার ইউজ অফ টাইম, মানে তুমি হচ্ছে সময়ের যথোপযুক্ত ব্যবহার করো। লেস্ট, লেস্ট মানে কিন্তু আমরা জানি যে হচ্ছে যদি না, আমাদের হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আর এটাও আমরা জানি যে লেস্টের পরে আমাকে অবশ্যই শুড অথবা মাইট, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে মেক প্রপার ইউজ অফ ইউর টাইম লেস্ট, যদি না, এখানে আমাদের কি, এখানে আমরা দিব ইউ এবং তারপরে শুড অথবা মাইট, এই দুটোর যে কোনো একটা মোডাল ভার্ব কিন্তু আমাকে কি করতে হবে, দিতে হবে। শুড অথবা আমরা এখানে কি দিতে পারি, মাইট, তার সাথে আমরা কি দিব, সাফার ইন লাইফ। তাহলে আমি এখানে লিখতে পারি সাফার ইন, তার সাথে আমরা এখানে কি লিখলাম, লাইফ। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে মেক প্রপার ইউজ অফ টাইম, মানে তোমাকে সময়ের যথাযথ ব্যবহার করতে হবে যদি না তুমি জীবনে সাফার করতে চাও। ওকে, এরপর যদি আমরা আসি যে আমাদের 58 নম্বর যেটা আছে, ইউ মাইট টু রিড ইউর টেক্সট এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ তোমাকে কি করতে হবে, টেক্সটটা বারবার করে পড়তে হবে। এরপর আমরা যেটা লিখেছি উইথ এ ভিউ টু, তো আমরা জানি যে টুর পরে নর্মালি কিন্তু আমাদের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, বাট আমরা কয়েকটা ওয়ার্ড আমরা বলেছিলাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা এখানে লিখলাম যে ইউ ওয়ান্ট টু রিড ইউর টেক্সট এগেন অ্যান্ড এগেন, তোমাকে তোমার টেক্সটটা হচ্ছে কী করতে হবে, বারবার পড়তে হবে, উইথ এ ভিউ টু রিভাইজিং দেম প্রপারলি, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রপারলি। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু। সো এরপরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে আমাদের মূলত কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা আমরা আলটিমেটলি কী করব, মনে রাখবো যে যে চারটা ওয়ার্ড আমাদের ছিল যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, সো এই চারটা টুর পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, আইএনজি কী করতে হবে, যোগ করতে হবে। এরপরে আসি, ইফ ইউ মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থাৎ আমি যদি একটা জিনিসের যে কোনো অ্যান্সার যদি আমি কি করি, মুখস্থ করি, আমি হচ্ছে কি মিনিং না জেনে, তখন কি হবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কন্ডিশন, কারণ ইফের সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। তাহলে ইফের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে মেইন ক্লোজে অবশ্যই আমাদের কাগজ করতে হবে উইল, ক্যান অথবা মে, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমরা লিখতে পারি যে ইউ, আমরা সাবজেক্টটা ইউ দিই যেহেতু আমাদের ওইখানে সাবজেক্ট ইউ দেওয়া আছে, ইউ উইল এখানে আমরা লিখলাম হচ্ছে ফেস মেনি প্রবলেমস ইন ফিউচার, মেনি আমরা এখানে দিব প্রবলেমস ইন, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ফিউচার। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি কি করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের এইখানে উত্তরটা এইভাবে হইতে পারে। তাহলে এটা আমাদের কি ছিল, ফার্স্ট কন্ডিশন ছিল যে ইফের সাথে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, বিদায় আমরা মেইন ক্লোজে কিন্তু আমরা কাগজ করছি উইল, মে, ক্যান, এবং তারপরে আমরা কিন্তু কি দিয়েছি, V1 দিয়েছি। তো এই যে আমরা মোটামুটি 53 থেকে আমরা যেগুলো করলাম 59 পর্যন্ত আমরা ইনক্লুড করলাম হচ্ছে পার্ট 4-এ। তো আমরা আশা করি এই যে আমাদের উদাহরণগুলো, এই আমরা যে এখানে প্র্যাকটিসগুলো করছি সবগুলোই কিন্তু বোর্ড কোয়েশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে আসছে, কিছু কোশ্চেন একাধিকবারও আমরা দেখতে পাচ্ছি যে একই নিয়ম থেকে বিভিন্ন কোশ্চেন আসছে।
সো এই জিনিসগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে, যে আমরা যদি এগুলো আমরা সলভ করতে পারি, আশা করি কমপ্লেক্স সেন্টেন্সে কোনো প্রবলেম থাকার কথা না। তো আমি পার্ট 4 যে জিনিসগুলো করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি এরপরও কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানাবেন। তো আশা করি আপনাদের সবাইকে আমি কমপ্লেক্স সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন সলভের পার্ট 5 সবাইকে পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।